রাজস্থান ভ্রমণের প্রথম পর্বে আমরা দেখেছি বিকানেরের জুনাগড় ফোর্ট, লালগড় প্যালেস, বিখ্যাত কর্ণীমাতা মন্দির আর বিভিন্ন প্রজাতির উট। দ্বিতীয় পর্বে দেখেছি জয়সলমেরের সোনার কেল্লা ও পাটোয়ান কি হাভেলি। আর তৃতীয় পর্বে আমরা চলেছি ভারত পাক সীমান্তবর্তী গ্রাম লঙ্গেওয়ালাতে। রাজস্থান ভ্রমণে এসে আমরা বিকানির ট্যুর করে জয়সলমেরে এসেছি। বিকানির প্রচণ্ড গরম, রাজস্থানটাই পুরো এখন গরম। তা সকালবেলাটা ভালো লাগছে, এখনো অন্ধকার রয়েছে, বাইরেটা দেখাচ্ছি এখনো আলো ফুটছে সবে। আমাদের কালকেই আমরা ব্যাক করে যাব, তার মধ্যেই আমাদের টোটাল জয়সলমেরের ট্যুরটাকে কমপ্লিট করতে হবে। তাই এটাই আমাদের ইচ্ছা আছে। ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরোবো। এখন জয়সলমের আমাদের যে হোটেল, প্রিন্স হোটেল থেকে আমরা বেরিয়ে এখন চলেছি আমরা আমাদের গাড়িতে করে। আমাদের গাড়ির দাদা আছেন, আমাদের আজকে ট্যুর প্রোগ্রামটা হচ্ছে, আমরা চললাম। এখন প্রথমে যাব আমরা ব্যাসছত্রী, তারপরে বড়বাগ, ওখান থেকে যাব আমরা লঙ্গেওয়ালা, চানট মাতা মন্দির, তারপর হচ্ছে সাম ডেজার্টে যাব। তা টোটাল ট্যুরটাকে আমরা দেখাবো। হ্যাঁ, আমাদের সঙ্গে আছে আমাদের दादा আছে। दादा आपका नाम बताए। मेरा नाम है अमीर। मैं जैसलमेर दादा को घुमाने गया, तनूर, लौंगेवाला, बोटर और सम डेजर्ट रण में जीप सफारी, कैमल सफारी घुमा के लेके आऊंगा दादा को। दादा गाना प्रोग्राम वगैरह दिखा के दादा को जैसलमेर वापस लेके आ रहा हूँ। আচ্ছা, আমাদের দাদা বলে দিয়েছে এই সমস্ত ট্যুরগুলো আমাদের আমরা এখন এখানে এসেছি সকালবেলা জয়সলমেরে। আমরা সকালে ব্রেকফাস্টটা কচুরি খাবো এখানে, কচুরি খেয়ে তারপরে চা খাবো, চা খেয়ে তারপরে আবার আমরা যাব হচ্ছে জয়সলমের ট্যুরটা আমরা শুরু করবো। গরম গরম কচুরি। হ্যাঁ, এটা এখানকার বিখ্যাত দোকান, সাগু কি দোকান। এই যে এখানে গরম গরম কি সুন্দর সমোসা তৈরি হচ্ছে, সিঙ্গারা, কি বড় বড় সাইজ, বাপ রে বাপ। এই যে এখানে সব ছাড়া হয়েছে, অসাধারণ। আমাদের এই ওখানকার 3 গুণ সাইজ, খুব সুন্দর হচ্ছে। দাদা বানাচ্ছেন। यहाँ की फेमस मिठाई है भटुआ लड्डू। लड्डू, भटुआ लड्डू बोलते हैं इसको, बेसन की बूंदी का बनता है। কচুরি গুলো এরকম ভাবে এখানে কাঁচি দিয়ে কেটে কেটে সুন্দর পিস করে এখানে পেঁয়াজ দিচ্ছে। हाँ मैं बात बता दूँ। अच्छा ठीक है। एक में मिर्ची मत देना। একটা মির্চি আছে, ना हाँ चटनी চাটনি আছে, আর দাদা সব দিয়ে সব এখানে বেশ हाँ ना ना সেট বানিয়ে দিচ্ছে। सब कुछ ना ना ये तो ठीक ना है ना? और तो मिर्ची ना बनाओ ना ये लीजिए। এই যে এখন আমরা খাচ্ছি, এই যে কচুরি খাচ্ছি, এই কচুরি খেয়ে তারপরে চা খেয়ে তারপরে আমরা স্টার্ট করবো আমাদের জার্নি। এটা হচ্ছে বম বম মহাদেব, এখানে চা খাবো আমরা। আচ্ছা, এই যে চা খাবো এখন। বাবা ধর চাটা। এখন এই চা খাচ্ছি, গরম গরম চা খাচ্ছি আমরা। তারপরে আমরা ট্যুরটা শুরু করব আজকে জয়সলমের ট্যুর। এখানকার বিখ্যাত চায় বম বম মহাদেব টি স্টল। এইখানটায় চাটা খুবই টেস্ট আছে এখানকার। ব্যাসছত্রীতে এসেছি। ব্যাসছত্রী টাইমটা হচ্ছে সকাল 8টার সময় খুলবে। এখন 8টা কিন্তু দেওয়া আছে, টাইমিং গুলো দেওয়া আছে সকাল 8টা থেকে 4টে পর্যন্ত। এটা ব্যাসছত্রী খোলা আছে। ব্যাসছত্রী বাবা একটু হয়ে যায়। এই যে ব্যাসছত্রী সানসেট পয়েন্ট। সামনে এটা একটা হোটেল। ব্যাসছত্রীতে আমরা দুবার এসেছি।
প্রথমে একবার 8টার একটু আগে এবং পরে চা ব্রেকফাস্ট করে আমরা এসেছি, কিন্তু বন্ধ পেয়েছি। তা সময় নষ্ট না করে আমরা চলেছি বড়বাগের দিকে। আমরা চলে এসেছি বড়বাগে। এটি রাজ পরিবারের সমাধিভূমি। এখানে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না। এখন আমরা বড়বাগ এসেছি। বড়বাগ হচ্ছে রাজপুত রাজাদের শ্মশান ভূমি। 1200 শতাব্দীতে এই রাজপুত রাজাদের এই শ্মশান ভূমিটা তৈরি করা হয়েছিল বিভিন্ন রাজপুত রাজাদের স্মৃতির উদ্দেশ্যে। এখানে অনেকগুলো ছত্রী আছে, তাদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি। চলুন একবার আমরা বড়বাগের এই মেমোরিয়ালসটা দেখে নিই। রাজ পরিবারের এই সমাধি ভূমিতে জয়সলমীরের যে সকল রাজারা রাজত্ব করেছিলেন তাদের মৃত্যুর পর তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সকল ছত্রীগুলো নির্মাণ করা হয়েছে। প্রতিটি ছত্রী হিন্দু মন্দিরের আদলে তৈরি। জয়সলমীর থেকে রামগড় রোডের উপরে অবস্থিত বড়বাগ, যার আক্ষরিক অর্থ হচ্ছে বড় বাগান, মহারাজ জৈত সিং এটি নির্মাণ করেছিলেন। জয়সলমীর শহর থেকে এই বড়বাগের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। এই স্থানটি আজ পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। সেই সময়ে রাজার মৃত্যুর পর রানীরাও সতী হতেন, তাই রাজা রানীদের স্মৃতিস্মারক হিসেবে এই ফলকগুলো লাগানো হয়েছিল। পরবর্তীতে রাজা রামমোহন রায় এই জঘন্য প্রথা বন্ধ করেন। তারপর থেকে রাজা এবং রানীর ছত্রী আলাদা আলাদা হয়ে যায়। ছত্রীগুলোর মাথা ছাতার মতো, সেই অর্থে ছত্রী বলা হয়।
এখানে ছোট ছোট ছত্রিগুলো রাজ পরিবারের সেই সকল ছোট ছোট মানুষদের যাদের খুব অল্প বয়সেই মৃত্যু হয়েছে। বড়বাগের এই জায়গায় রাজস্থানী সহ বহু হিন্দি সিনেমার শুটিং হয়েছে। তার মধ্যে দু একটি হলো রুদালি, গুলামি। এই জায়গা থেকে সূর্যাস্তের শোভা দেখার মতন। রাজস্থান ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চলেছি এখন জয়সলমীর হোটেল থেকে বেরিয়ে আমরা সকালবেলায় 8টার সময় বেরিয়েছি। সকাল 8টায় বেরিয়ে আমরা প্রথমে ব্যাসছত্রী গেছি, তারপরে বড়বাগ গিয়েছি। সেখান থেকে এখন আমরা চলেছি তানট মাতার মন্দিরে। আমরা এখন আছি রাজার দেশ রাজস্থানে। বিকানের থেকে আমরা এখন এসেছি জয়সলমেরে। চারিদিকে ধুধু মরুভূমি, কোনো বাড়ি ঘর নেই, প্রায় জনমানবহীন মরুভূমি। চারিদিকে শুধু বালি আর বালি, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, থর মরুভূমি। রাজস্থানের বেশ কিছু অংশে এই থর মরুভূমি আছে। যদি রাজস্থানকে 5 ভাগে ভাগ করা হয় তাহলে তার মধ্যে 2 ভাগই এই থর মরুভূমি। জয়সলমের ভ্রমণের আজকের ট্যুরটি অনেক বড় এবং দীর্ঘ সময়ের, তাই আজকের ট্যুর প্যাকেজটি আপনাকে অনেক সচেতন হয়ে ঠিক ঠিক জায়গায় করতে হবে। কারণ আজকের ট্যুরে একদিকে গাড়ি ভাড়া, থর ডেজার্ট ক্যাম্পে রাত্রিবাস, ক্যামেল সাফারি, জিপ সাফারি, ক্যাম্পে খাওয়া দাওয়া, তাই প্যাকেজটি আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে। আপনি ফুল প্যাকেজ না নিয়ে পাটে পাটে প্রথমে গাড়ি আলাদা বুক করুন সারাদিনের জন্য। মোটামুটি 5 থেকে 6 হাজারের মধ্যে হবে। হোটেল থেকে হোটেলে এই সত্যিই বুক করবেন। ক্যাম্পে গিয়ে অথবা ক্যাম্পের নাম্বার আমি ভিডিওতে দিয়েছি, ক্যাম্প আলাদা বুক করুন। ক্যাম্পের সাথে ক্যামেল আর জিপ সাফারি বুক করুন। এতে আপনার খরচটা কিছুটা অবশ্যই কম হবে। আর যদি হোটেল থেকে পুরো প্যাকেজ করেন তবে খরচ কিন্তু অনেকটাই বাড়বে। এতে সময় কম থাকায় আমরা হোটেল থেকে প্যাকেজ করেছি, তাই হয়তো একটু বেশি পড়েছে। আপনারা যারা আসবেন এই 3 জায়গায় কথা বলে গাড়ি ভাড়া ঠিক করবেন। 1 রাস্তার ধারে রানিং গাড়ি, 2 সোনার কেল্লার পাশে ট্যুর অপারেটর অফিস আছে সেখান থেকে, অথবা আপনাদের হোটেল থেকে। প্রয়োজন হলে আমার গাড়ির ড্রাইভারের সাথেও কথা বলতে পারেন। ছেলেটির নাম আমির, শান্ত এবং ভদ্র স্বভাবের। জয়সলমীর থেকে 119 কিলোমিটার জার্নি করে আমরা এসেছি। এখন সকাল 11:15 বাজে। আমরা এসেছি তানট মাতা মন্দিরে। তা এইখানে আরো অনেক কিছু আমরা দেখবো। তানট মাতা মন্দির ছাড়াও এখানে তারপরে লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম সবকিছুই আছে, আমরা পরপর দেখবো। এখানে বর্ডার সিকিউরিটিতে এখানে আমাদের সমস্ত সব আই কার্ড, ফটো আই কার্ড সবকিছু দেখিয়ে ফর্ম ফিল আপ করে তবে আমাদের প্রবেশ করতে হবে। চলুন আমরা এগিয়ে যাই। বর্ডারে যাওয়ার জন্য এখন আমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে আই কার্ড দিয়ে। তাহলে আপনার নাম না ড্রাইভার। এটি হলো তানট মাতা মন্দির। তানট মাতা হলেন কর্ণী মাতার একটা অংশ। বিকানেরে আমরা কর্ণী মাতার মন্দির দেখেছিলাম। তানট মাতা, দেবী দুর্গা, হিংলাজেশ্বরী এই সবই একই মাতার বিভিন্ন রূপ। 1828 খ্রিস্টাব্দে রাজা অনুরাও ভাটি এই মন্দির নির্মাণ করেছিলেন।
তানট মাতা মন্দির আমরা দর্শন করে আমরা এখন এগিয়ে চলেছি। এইখানে প্রচন্ড গরম। 1965 সাল এবং 1971 সালে যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, যখন যুদ্ধ হয় 3000-এর বেশি বোমা ছোড়া হয়েছিল এই স্থানে। সেই বোমার বেশিরভাগই এখানে আসেনি, আর যেগুলো এসেছিল সেগুলো ফাটেওনি। পাকিস্তানিদের যুদ্ধের ট্যাঙ্কগুলো বালিতে বসে গিয়েছিল, তাই স্থানীয় মানুষদের বিশ্বাস তানট মাতাই রক্ষা করেন। সেই কারণে তানট মাতাকে এখানকার মানুষ প্রচুর ভক্তি শ্রদ্ধা করেন। 1965 সালের পর এই মন্দিরের দায়িত্ব নেন বিএসএফ জওয়ানরা। সারা বছর ধরেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসেন। আমরা জয়সলমীরে তানট মাতা মন্দিরটা দেখলাম, দেখে এখন যাচ্ছি এটা পাকিস্তান বর্ডার। আমরা যাচ্ছি পাকিস্তান বর্ডারের দিকে যাচ্ছি এখন আমরা। সামনে পাকিস্তান বর্ডারে রাস্তা দিয়ে আমরা চলেছি। আমাদের সমস্ত সিকিউরিটি চেকিং হয়ে গেছে, সমস্ত ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখন আমরা চলেছি পাকিস্তান বর্ডারের দিকে। তানট মাতা মন্দিরের এখান থেকে একটা রাস্তা বর্ডারের দিকে গেছে, আর একটা রাস্তা গেছে লঙ্গেওয়ালার দিকে। এখান থেকে বর্ডারের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আজকে সারাদিনের ট্যুরে যেহেতু আমরা হোটেল থেকে প্যাকেজ নিয়েছি, তাই আমাদের গাড়ি ভাড়া পড়েছে 6000 টাকা। তবে গাড়িটা কিন্তু আজকে সারাদিন ঘুরবে আমাদের নিয়ে। প্রথমে আমরা গিয়েছিলাম বড়বাগ, সেখান থেকে গিয়েছি তানট মাতা মন্দিরে। তানট মাতা মন্দির আর বড়বাগের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটারের ওপর। সেখান থেকে আমরা এখন বর্ডার যাচ্ছি। আবার তানট মাতা মন্দির থেকে বর্ডারের দূরত্ব আরো 20 কিলোমিটার। বর্ডার থেকে আমরা যাব লঙ্গেওয়ালা, সেখানে আরো 40 কিলোমিটার। সেখান থেকে আমরা আবার যাব হচ্ছে লঙ্গেওয়ালা থেকে আবার আমরা যাব হচ্ছে থর ডেজার্টে, আর ফিরবো হচ্ছে থর ডেজার্ট থেকে আমাদের হোটেলে। তাই সারাদিনে প্রায় 350 কিলোমিটারের উপর পথ চলবে এই গাড়িটা। সেই হিসাবে ভাড়াটা প্রায় ঠিকই আছে। ওই বর্ডারে না, এই সামনে বর্ডারটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তান বর্ডার। इसका अंदर जाएगा ना हम लोग। सामने वाला, हाँ हाँ हाँ, वो अपना नहीं है, वो पाकिस्तान। उसका पाकिस्तान है। वो ওই সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো পাকিস্তানের বাড়িঘর। আমরা সামনে যাচ্ছি, বড় বড় যে বাড়িগুলো দেখা যাচ্ছে উঁচু, ওগুলো হচ্ছে পাকিস্তানের বাড়ি। ये तार मंदिर दिख रहा है ना, हाँ 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 हाँ, ये अपनी मुस्लिम बात जो अच्छा। वो सब पाकिस्तान है। আমরা এখন ভারত পাকিস্তান বর্ডার সীমান্তে চলে এসেছি। একদম তার কাটা দিয়ে ঘেরা রয়েছে চারদিকে, পাকিস্তানের বাড়িঘর সব দেখা যাচ্ছে। অসাধারণ জায়গা, এটা আমাদের গর্বের জায়গা, বেশ সুন্দর। আমরা চলে এসেছি, এটা তানট মাতা মন্দির থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। জায়গাটা আমরা একবার দেখিয়ে দিচ্ছি। সামনে যে তার কাটা দিয়ে যে ঘেরা রয়েছে ওই পাটটাই হচ্ছে পাকিস্তান, এদিকটা হচ্ছে ইন্ডিয়া। আমরা একদম বর্ডার সীমান্তেই দাঁড়িয়ে আছি। এদিকে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠে একবার আমরা আর একটু ভালো করে আমরা দেখার চেষ্টা করব। সামনে বর্ডার সীমান্তে
ভারতের পতাকা উঠছে। ইন্ডিয়া পাকিস্তান। আমরা এখন জয়সলমীর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ভারত পাকিস্তান সীমান্তে চলে এসেছি। আমার উপরে বোর্ডে দেওয়া আছে আমরা বাঁ দিকটা হচ্ছে ভারতবর্ষ আর এই ডান দিকটা হচ্ছে পাকিস্তান। সেই বর্ডারে আমরা আছি। এটা আমাদের খুব সৌভাগ্য যে আমরা এরকম একটা জায়গা দর্শন করতে পেরেছি। আমরা এখন ভারত পাকিস্তান সীমান্তবর্তী কাঁটাতারের যে ঘেরা আছে তার কাছাকাছি ওয়াচ টাওয়ারের উপরে আছি। আর এই জায়গাটা থর মরুভূমির উপর অবস্থিত। থর মরুভূমি পৃথিবীর বৃহত্তম মরুভূমিগুলির মধ্যে অন্যতম একটি। থর মরুভূমি যেমন ভারতের রাজস্থানের বেশিরভাগটা জুড়ে আছে, এছাড়া হরিয়ানা, পাঞ্জাব, গুজরাটেও কিছুটা আছে, আর তেমনি 15% পাকিস্তানের দিকে আছে। অর্থাৎ কাঁটাতারের ওই দিকটা হলো পাকিস্তানের থর মরুভূমি। ভারতবর্ষের সবচেয়ে উষ্ণতম স্থানের উপর আমরা এখন দাঁড়িয়ে আছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার তাপমাত্রা 49 থেকে 52 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। এত বেশি তাপমাত্রার জন্য অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা ঠিক মতন কাজ করতে পারছে না। রাজস্থান ভ্রমণে আমরা আজকে জয়সলমীরে সকাল থেকে আমরা অনেক কিছু দেখেছি। এখন আমরা এই তানট মাতা মন্দির, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার দেখে আমরা এখন চলেছি লঙ্গেওয়ালা যে ওয়ার মেমোরিয়াল, অর্থাৎ লঙ্গেওয়ালা যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রের দিকে আমি যাচ্ছি এখন। আপনারা যেদিন জয়সলমেরের লঙ্গেওয়ালা আর থর ডেজার্ট ট্যুর করবেন সেদিন ভোর 6টার মধ্যে বেরিয়ে বড়বাগ হয়ে সোজা চলে আসুন তানট মাতা মন্দিরে। এরপর দুটি বর্ডার পয়েন্ট আছে, একটি যেটি আপনারা দেখলেন, আরেকটি বড় উঁচু গেট দেওয়া ইন্দো পাক বর্ডার লেখা আছে। এটিতে আপনারা কাঁটাতারে প্রায় কাছাকাছি যেতে পারেন। আমাদের ড্রাইভার দুটোই দেখাবে বলেছিল, কিন্তু সময় বাদ সাধলো। ঘড়িতে সময় দুপুর 1:30। আমরা লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালসে চলে এসেছি। তানট মাতা মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি লঙ্গেওয়ালায়। আমরা এখন দাঁড়িয়ে আছি লঙ্গেওয়ালার যুদ্ধক্ষেত্রে। তানট মাতা মন্দির থেকে লঙ্গেওয়ালার দূরত্ব 40 কিলোমিটার। লঙ্গেওয়ালা যুদ্ধে শহীদ হয়েছিলেন যে বীর কমান্ডার দফাদার হরবীর সিং, তাকে বীরচক্র সম্মানে ভূষিত করা হয়। বীর শহীদ রাইফেলম্যান হোম বাহাদুর রানা, বীর শহীদ হাবিলদার দয়ানন্দ রাম, এনাকে বীরচক্র সম্মান দেওয়া হয়। বীর শহীদ সিপাহী জগজিৎ সিং, তাকে বীরচক্রে ভূষিত করা হয়। 1965 আর 1971 সালে ভারত পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল এই লঙ্গেওয়ালা যুদ্ধক্ষেত্রে, এই যুদ্ধক্ষেত্রে পাকিস্তানিরা 3000 সৈন্য এবং 40টা ট্যাঙ্ক, কামান, অনেক কিছু নিয়েই তারা এসেছিল। ভেবেছিল জয়সলমীরের এইখান থেকেই, বর্ডার থেকে তারা জয়সলমীরে প্রবেশ করবে এবং দখল করে নেবে। কিন্তু সেই বীর সেনাদের ক্ষমতা কতটা সেটা তারা ভাবতেও পারেনি। এই সামান্য সেনা
এত বিপুল পাকিস্তানি সেনাকে প্রতিহত করবে তারা সেটা কখনোই ভাবতে পারেনি। এই যুদ্ধে 200 পাকিস্তানি সেনা নিহত হয়েছিল। তাদের 36টি ট্যাঙ্ক গুড়িয়ে দেওয়া হয় আর বাকিরা ভয় পালিয়ে যায়। এটাই লঙ্গেওয়ালা যুদ্ধস্থল। লঙ্গেওয়ালা যুদ্ধের পর ভারতীয় বীর সেনাদের মাতৃভূমি, পুণ্যভূমি আর কর্মভূমির প্রতি বীরত্বের জন্য তাদের দেওয়া হয় বীরের সম্মান। মেজর কুলদীপ সিং চাঁদপুরীকে সম্মানিত করা হয় মহাবীর চক্র দিয়ে, আর অন্যান্যদের সম্মানিত করা হয় বীর চক্র আর অন্যান্য মেডেলের মাধ্যমে তাদের সম্মান জানানো হয়। লঙ্গেওয়ালার যুদ্ধ এক ঐতিহাসিক চিরস্মরণীয় যুদ্ধ হিসাবে রয়ে গেছে ইতিহাসের পাতায়। 1971 সালে এই লঙ্গেওয়ালাতে ভারত পাক যে যুদ্ধ হয়েছিল তাতে যারা শহীদ হয়েছিলেন এবং তারা কে কোন রেজিমেন্টের তার এই তালিকা এটি। লঙ্গেওয়ালায় ভারত পাক যুদ্ধে ব্যবহৃত প্রধান ব্যাটেল ট্যাঙ্ক এটি। লঙ্গেওয়ালা যুদ্ধের উপরে এখানে একটা অডিও ভিজুয়াল শো হয়, আপনারা দেখতে পারেন। লঙ্গেওয়ালার যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি সেনারা এই ট্যাঙ্ক ছেড়ে ভয়ে পালিয়ে গিয়েছিল। লঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়ালসের এখানে ভারতীয় সেনার অফিসের টিকিট কাউন্টার থেকে আমরা জনপ্রতি 50 টাকা জিপ সাফারির এবং 20 টাকা ওয়ার মিউজিয়ামের টিকিট কেটে এখন যুদ্ধস্থলটা ঘুরে দেখতে বেরিয়েছি। এখানে যা টিকিট কাটবেন ক্যাশ নয়, কার্ডে হবে, এটা মনে রাখবেন। এটি হলো পাকিস্তানি ট্যাঙ্ককে ধ্বংস করার জন্য
অত্যন্ত শক্তিশালী মেশিন বহনকারী জিপ, যা ভারতীয় সেনারা সেই সময় ব্যবহার করেছিল। জিপে করে যেতে যেতে প্রথমেই আমরা দেখলাম 1971-এ লঙ্গেওয়ালায় পাকিস্তানিরা যে সকল জিনিস এনেছিল যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ভয়ে তারা সেই সকল জিনিস ফেলে পালিয়ে গেছে। দেখুন কয়েকজন ভারতীয় সেনারা কিভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে ওদের ট্যাঙ্ক। পাকিস্তানি নিশানা আজও লেগে আছে গায়ে, দেখুন। মেইন যে যুদ্ধের জায়গাটা, সেই জায়গাটায় আমি নেমে এসেছি। সানি দেওলের আমরা যে বর্ডার সিনেমা দেখেছি, সেখানে এই লঙ্গেওয়ালা যুদ্ধক্ষেত্রটা আমরা দেখেছি। সেই বালির সুড়ঙ্গর মতন পথ, সেই বাংকার থেকে শত্রুপক্ষকে প্রতিহত করার জন্য জীবন মরণ লড়াই একবার দেখুন। সেই একই বালির পথ দিয়ে হেঁটে আমরা এখন বাংকারের সামনে এসেছি। যুদ্ধক্ষেত্রে ভারতীয় বীর জওয়ানরা এইখান থেকেই পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেছিল। এই সেই যুদ্ধক্ষেত্র, এখান থেকেই যুদ্ধ হয়েছিল। যুদ্ধক্ষেত্রে অনেকগুলো এইরকম বাংকার আছে। প্রতিটি বাংকারে 2 থেকে 3 জন একসঙ্গে থেকে যুদ্ধ করতে পারে। এটি হলো লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম। এখানে যুদ্ধে ব্যবহৃত জিনিস ছাড়াও যারা শহীদ হয়েছেন তাদের ছবি এবং আরো মূল্যবান তথ্য দেওয়া আছে। এই মিউজিয়ামে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা।
আজ সেপ্টেম্বর মাসের 30 তারিখ। ভারতের সবচেয়ে উষ্ণতম স্থান রাজস্থানের লঙ্গেওয়ালাতে তাপমাত্রা 48 ডিগ্রি ছাড়িয়ে গেছে। এখন আমাদের কিছু খেতে হবে, শরীর আর চলছে না। রাজস্থানের আমরা জয়সলমের ভ্রমণ প্রায় অনেকটাই সম্পন্ন করেছি। আমরা এখন এসেছি এইখানে কাছাকাছি একটা রোড সাইড একটা ধাবাতে এসেছি। মানে এইখানে আমরা আজকে দুপুরের লাঞ্চটাকে সেরে নিচ্ছি। এখন ঘড়িতে সময় 3:30 বাজে। আমরা খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে সাম ডেজার্টে গিয়ে সেখানে ক্যামেল সাফারি, জিপ সাফারি এই সমস্তগুলো সব করব, সেটা ওখানে দেখব। এখন আমরা একটু লাঞ্চটা সেরে আমাদের আজকে রুটি আছে, এখানে হচ্ছে এটা চানা, তাই তো, মানে গ্রিন টাইপের চানাটা দিয়েছে, ধনিয়া পাতা এই সমস্ত সব দিয়ে দিয়ে করেছে, খুব সুন্দর। এখানে স্যালাড আছে, ওইখানে আছে চানা বাটোরা আছে। আমরা এইগুলো দিয়ে আমরা আজকের জয়সলমেরের ট্যুরের আমরা দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি। এরপরে যাবো আমরা সাম ডেজার্ট। ওকে, পরবর্তী পর্বে আমরা উটের পিঠে চেপে যাব দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট থর মরুভূমি। সঙ্গে থাকছে দুরন্ত গতির জিপ সাফারি, ক্যাম্পে রাত্রিবাস, নাচ গান, আরো কত কি। সঙ্গে থাকুন।